বাংলাকে শুধু একটা ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট ভেবে হালকাভাবে নেওয়ার ভুলটা অনেকেই করে, আর ঠিক সেখানেই পিছিয়ে যায় হাজার হাজার পরীক্ষার্থী। মনে রেখো, উচ্চ মাধ্যমিকে তোমার সামগ্রিক পার্সেন্টেজ আকাশ ছোঁয়া করার জন্য বাংলা হলো তোমার সবথেকে বড় অস্ত্র। স্বাগতম সায়েন্স কোড বাংলায়। আজ আমরা আলোচনা করছি উচ্চ মাধ্যমিক 2026-এর চতুর্থ সেমিস্টারের বাংলা সাজেশন নিয়ে। অনেকেই ভাবছো সেমিস্টার সিস্টেমে প্রশ্ন কেমন হবে, কোথা থেকে বেশি নম্বর আসবে। আজকের এই ভিডিওতে আমি বাংলার সেই সব গুরুত্বপূর্ণ অংশ আর বাছাই করা প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরব, যেগুলো না পড়লে পরীক্ষার হলে গিয়ে প্রতিটি সেকেন্ডে আফসোস করতে হবে। আমি এখানে শুধু সাজেশন দিই না, আমি দিই সাফল্যের সেই রোডম্যাপ যা তোমাকে সবার থেকে এগিয়ে রাখবে। খাতা পেন নিয়ে তৈরি হয়ে যাও, কারণ শুধু বিজ্ঞান নয়, আজ থেকে সাফল্য তোমার পকেটে। ব্রট টু ইউ বাই সায়েন্স কোড বাংলা। বিজ্ঞান এখন পকেটে। ভয় লাগছে নাকি? না না, ভয় পেও না। প্রশ্ন দেখো। প্রথমেই দেখে নেওয়া যাক মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পড়া গল্প থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। ধীরেনের স্ত্রী শান্তি অশরীরী আত্মার থেকে নিজের পরিবারকে রক্ষা করতে কি কি সতর্কতা অবলম্বন করেছিল তা গল্প অনুসরণে লেখো। স্কুলের সেক্রেটারি মধুরবাবুর বাড়ি যেতে ধীরেন কুণ্ঠাবোধ করছিল কেন? নিজেকে জীবন্ত ব্যাঙের মতো মনে হচ্ছিল। উদ্ধৃত উক্তিটির আলোকে ধীরেনের চরিত্রটি বিশ্লেষণ করো। আমায় কিছু বলবে না, খবরদার। কে, কাকে, কেন এ কথা বলেছে? এক রাত্রি অনেক কান ঘুরে পরদিন সকালে এই কথাগুলি ধীরেনের কানে গেল। কোন কথাগুলি ধীরেনের কানে গেল? কথাগুলি শোনার পর ধীরেনের মধ্যে কি কি প্রতিক্রিয়া দেখা গেল? বুড়ো ঘোষালের ব্যাখ্যা শুনে সেটা কেটে গেল। বুড়ো ঘোষাল কি ব্যাখ্যা দিয়েছিলেন? সেই ব্যাখ্যার ফল কি হয়েছিল? অথবা ব্যাখ্যাটা দেওয়া উচিত ছিল কুঞ্জগুণীর। কোন ব্যাখ্যার কথা বলা হয়েছে? সেটা কুঞ্জগুণীর দেওয়া উচিত ছিল কেন? দামিনী নিজে থেকেই ফিসফিস করে জানিয়ে দিল। দামিনী কি জানিয়ে দেয়? এই জানানোর ফল কি হয়? ব্যাপার বুঝলেন কর্তা? কে কাকে উদ্দেশ্য করে এ কথা বলেছে? ব্যাপারটা কি বোঝা গিয়েছিল? আমায় মেরো না। কে, কখন এমন আরতি প্রকাশ করেছিল? তার এমন আরতির কারণ কি? দামিনীর রোগ নিরাময়কে কেন্দ্র করে দুই বাল্যবন্ধু ধীরেন ও নবীনের মধ্যে যে মতপার্থক্য দেখা গিয়েছিল তা গল্প অনুসরণে দেখো। শাহপুরের কৈলাস ডাক্তারকে একবার ডাকা দরকার। কৈলাস ডাক্তারকে ডাকার প্রয়োজন পড়েছিল কেন? চারিদিকে হইচই পড়ে গেল। প্রসঙ্গ উল্লেখ করে চারিদিকে হইচই পড়ে যাওয়ার কারণ গল্প অনুসরণে লেখো। সে বছর কার্তিক মাসের মাঝামাঝি 3 দিন আগে পরে গায়ে দুটো খুন হয়ে গেল। কারা খুন হল? কিভাবে তাদের মৃত্যু ঘটেছিল? হলুদ পড়া গল্পে গ্রাম বাংলার সমাজচিত্র কিভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো। একটুখানি বাস্তব সত্যের খাদের অভাবে নানাজনের কল্পনা ও অনুমানগুলি গুজব হয়ে উঠতে উঠতে মুষড়ে যায়। এই বক্তব্য থেকে গ্রাম সমাজের কোন জীবনসত্যের প্রকাশ ঘটেছে বুঝিয়ে দাও। হলুদ পড়া গল্প অবলম্বনে শান্তি চরিত্রটির পরিচয় দাও। হলুদ পড়া গল্প অবলম্বনে নবীন চরিত্রটির পরিচয় দাও। মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পড়া গল্প অবলম্বনে গুণিন কুঞ্জ ওঝার চরিত্রটি বিশ্লেষণ করো। মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পড়া গল্প অবলম্বনে ধীরেন চরিত্রটি বিশ্লেষণ করো। ছোট গল্প হিসাবে হলুদ পড়া গল্পটি কতদূর সার্থক তা নিজের ভাষায় আলোচনা করো। এবার দেখে নেওয়া যাক মহাশ্বেতা দেবীর হারুন সালেমের মাসি গল্প থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। মানুষের বউ এসে শাশুড়িকে পর করে, গৌরবীর কপালে তা হয়নি। উক্তিটির নিরিখে কথকের মনোভাব ব্যক্ত করো। কি ভয়ানক প্রতিহিংসা নিবারণের, কিছুই ও ভোলে না। কি কারণে নিবারণের প্রতিহিংসা? সে কিভাবে প্রতিহিংসা মিটিয়েছিল? বাপ ছেলেতে খুব বেঁধেছিল। কি নিয়ে বাপ ছেলেতে বেঁধেছিল? ভবিষ্যতে তার পরিণাম কি হয়েছিল? তোর এত রিশ কেন? তাৎপর্য বিশ্লেষণ করো। বড় দুঃখ হলো গৌরবীর। গৌরবীর অবস্থার সংক্ষিপ্ত বিবরণ দাও। তার দুঃখ হলো কেন? তারপর মনে হলো তার চেয়ে হারার মা ভাগ্যবতী। প্রশ্নোদ্ধূত অংশটির অন্তর্নিহিত তাৎপর্য বুঝিয়ে দাও। অথবা তার চেয়ে হারার মা ভাগ্যবতী, কখন কার এরকম মনে হয়েছে? এরকম মনে হবার কারণ কি? হারা কি তার ধর্মের মানুষ না সমাজের?
তার ও হারার মাঝে ধর্মীয় পরিচয় কিভাবে অন্তরায় হয়ে উঠেছিল, উভয়ের কি পরিণতি হয়েছিল। হারার স্বর্গ আর হারার মার স্বর্গ কি এক হতে পারে? কোন অবস্থাকে স্বর্গ মনে হয় গৌরবীর? স্বর্গ সম্পর্কে এরূপ প্রশ্ন তার মনে জাগত কেন? এখন ওর হারার মার ওপর রাগ হল। গৌরবীর রাগের কারণ ব্যক্ত করা। খুব রাগ হতে লাগল গৌরবীর। গৌরবীর রাগ হলো কেন? সেই রাগ বেশিক্ষণ স্থায়ী না হওয়ার কারণ কি? এখন জাত বা কেমন করে থাকে, ধর্মের বা কি হয়? গৌরবীর এমন ভাবনার কারণ ব্যক্ত করো। গৌরবীর শুকনো বুকে যেন কিসের ঢেউ লাগল। উক্তিটির মধ্যে দিয়ে বক্তার মনোভাব ব্যক্ত করো। গৌরবীর শুকনো বুকে যেন কিসের ঢেউ লাগল, উদ্ধৃতাংশটি ব্যাখ্যা করো। বড় ভালো লাগল গৌরবীর। কি ভালো লাগার কথা বলা হয়েছে? পাঠ্যানুসারে ব্যাখ্যা করো। নিজেকে বড় প্রয়োজনীয় মনে হলো হঠাৎ। কোন পরিপ্রেক্ষিতে উদ্দৃষ্ট ব্যক্তির নিজেকে প্রয়োজনীয় মনে হলো? এমন মনে হওয়ার কারণ লেখো। দুঃখী আরেক দুঃখীর মন বোঝে, সপ্রসঙ্গ ব্যাখ্যা করো। গৌরবীর ভেতরটা ভয়ে শুকিয়ে গেল। গৌরবীর ভেতরটা ভয়ে শুকিয়ে গেল কেন? মাতৃত্বের কাছে জাতপাতের সংস্কার কিভাবে অর্থহীন হয়ে যায় তা হারুন সালেমের মাসি গল্প অবলম্বনে আলোচনা করো। হারুন সালেমের মাসি গল্প অনুসরণে গৌরবীর মাতৃসত্তার পরিচয় দাও। এবার দেখে নেওয়া যাক রবীন্দ্রনাথ ঠাকুরের প্রার্থনা কবিতা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণতলে দিবস সর্বরী, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। এটি কার লেখা, কোন কবিতার অংশ এবং মূল কাব্যগ্রন্থের নাম কি? চরণগুলির তাৎপর্য ব্যাখ্যা করো। জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণতলে দিবস সর্বরী, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। মুক্ত জ্ঞান কি? কিসের দ্বারা বসুধা খণ্ড ক্ষুদ্র হয়ে যায়? জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণতলে দিবস সর্বরী, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। গৃহের প্রাচীর বলতে কি বোঝো? বসুধাকে তা কিভাবে খণ্ড ক্ষুদ্র করে? যেথা বাক্য হৃদয়ের উৎস মুখ হতে উচ্ছ্বসিয়া ওঠে, যেথা নির্ধারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায় অজস্র সহস্রবিধ চরিতার্থতায়, কবির বক্তব্যের অন্তর্নিহিত অর্থ বুঝিয়ে দাও। যেথা তুচ্ছ আচারের মরু বালু রাশি। তুচ্ছ আচার বলতে কবি কি বুঝিয়েছেন? এখানে তুচ্ছ আচারের সঙ্গে মরু বালুরাশির তুলনা করা হয়েছে কেন? নিত্য যেথা তুমি সর্বকর্মচিন্তা আনন্দের নেতা। এখানে তুমি বলে কবি কাকে সম্বোধন করেছেন? তাকে সর্বকর্মচিন্তা আনন্দের নেতা বলে কবি মনে করেছেন কেন? তুমি সর্বকর্মচিন্তা আনন্দের নেতা। এই তুমি কিভাবে আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করে? নিজ হস্তে নির্দয় আঘাতে করি পিতঃ, নির্দয় আঘাতকারী পিতার স্বরূপ ব্যাখ্যা করো। প্রার্থনা কবিতায় কবি কিভাবে ভারতবর্ষকে স্বর্গে জাগরিত করার কথা বলেছেন তা নিজের ভাষায় আলোচনা করো। ভারতেরে সেই স্বর্গে করো জাগরিত। স্বর্গ বলতে কবি এখানে কি বোঝাতে চেয়েছেন ব্যাখ্যা করো। ভারতেরে সেই স্বর্গে করো জাগরিত। রবীন্দ্রনাথের স্বর্গচিন্তার স্বরূপটি নির্ণয় করো। প্রার্থনা কবিতায় রবীন্দ্রনাথের স্বদেশ চিন্তার পরিচয় দাও। প্রার্থনা কবিতায় রবীন্দ্রনাথের স্বদেশ প্রীতি এবং ঈশ্বর ভক্তি কিভাবে প্রকাশিত হয়েছে তা নিজের ভাষায় লেখো। প্রার্থনা কবিতায় প্রকাশিত বিশ্ববোধের পরিচয় দাও। সনেট কি? সনেট হিসাবে প্রার্থনা কবিতাটির সার্থকতা বিচার করো। এবার দেখে নেওয়া যাক সুভাষ মুখোপাধ্যায়ের কেন এলো না কবিতা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। নেচে নেচে বেরিয়েছে। কে কেন নেচে নেচে বেরিয়েছে? রাস্তায় আলো জ্বলছে অনেকক্ষণ, এখনও। পংক্তিটি কোন ইঙ্গিত বহন করে তা কবিতা অবলম্বনে লেখো। এখনও বাবা কেন এলো না মা? এখনও বলতে কোন সময়কে বোঝানো হয়েছে? ছেলেটির এমন প্রশ্নের কারণ কি? বাবা কেন এলো না মা? কে কাকে এই প্রশ্ন করেছে? ছেলেটির বাবার বাড়ি না আসার কারণ কি? বলে গেল। কে কাকে কি বলে গিয়েছিল? সেই মানুষটি এখনও এলো না। মানুষটি কে? তার জন্য কারা কেন প্রতীক্ষা করেছিল? কড়ার গায়ে খুন্তিটা আজ একটু বেশি রকম নড়ছে। আজ বলতে কোন দিনের কথা বলা হয়েছে? কড়ার গায়ে এভাবে খুন্তি নড়ার কারণ কি? ফ্যান গালতে গিয়ে পাটা পুড়ে গেল। কার পা পুড়ে গিয়েছিল এবং তার পা পুড়ে যাওয়ার কারণ কি?
একটি সাধারণ মধ্যবিত্ত পরিবারের রান্নাঘর কিভাবে অস্থির সময়ের প্রতিচ্ছবি হয়ে উঠল তা কেন এলো না কবিতা অবলম্বনে ব্যাখ্যা করো। জানলার দিকে মুখ করে ছেলেটা বই নিয়ে বসল মাদুরে। ছেলেটি কোন বই নিয়ে বসেছিল এবং কেন? বই নিয়ে বসার পর কি কি ঘটেছিল? কেন এলো না কবিতায় ছেলেটি কোন বিষয় কিভাবে পড়ার চেষ্টা করেছিল? তার সেই পড়া কতদূর সার্থক হয়েছিল? সামনে ইতিহাসের পাতা খোলা। ইতিহাসের পাতা খোলা কথাটির তাৎপর্য লেখো। ইতিহাস বই পড়ায় ছেলেটির মন নেই কেন? ব্যাখ্যা করো। হিজিবিজি অক্ষরগুলো একগুয়ে অবাধ্য। যতক্ষণ পুজোর জামা কেনা না হচ্ছে নড়বে না। কবি একথা কেন বলেছেন? রান্না কোন কালে শেষ? গা ধোয়াও সারা। কার প্রসঙ্গে কেন একথা বলা হয়েছে? রান্না কোন কালে শেষ? গা ধোয়াও সারা। কবিতার এই পংক্তি দুটি মায়ের চরিত্রের কোন দিকটি ফুটিয়ে তোলে? কেবলই ঘর ভুল করছে, এমন হওয়ার কারণ কি? কোন প্রসঙ্গে একথা বলা হয়েছে? কেন এলো না কবিতায় ছেলেটির মায়ের মানসিক অস্থিরতার চিত্রটি কিভাবে ফুটে উঠেছে লেখো। গলির দরজায় ছেলেটা দাঁড়িয়ে। গলির দরজায় ছেলেটি কেন, কখন গিয়ে দাঁড়িয়েছিল? ছেলেটির পরিণতি কি হয়েছিল তা লেখো। ছেলেটা রাস্তায় পা দিল। ছেলেটি কেন রাস্তায় পা দিয়েছিল? সে রাস্তায় নামার পর কি কি ঘটেছিল? ছেলেটা দেখে আসতে গেল। বাড়ি থেকে অদূরে কৌতূহলী হয়ে দেখতে যাওয়া ছেলেটির আর বাড়ি ফেরা হয় না কেন? কেন এলো না কবিতায় কবি প্রতিকায়িত করেছেন তা উদাহরণ সহযোগে বুঝিয়ে দাও। কেন এলো না কবিতায় ছেলেটির চরিত্র কিভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো। কেন এলো না কবিতায় মায়ের চরিত্রটি বিশ্লেষণ করো। কেন এলো না কবিতায় প্রতীক্ষাকে কিভাবে প্রতিকায়িত করে তোলা হয়েছে তা আলোচনা করো। কেন এলো না কবিতায় গৃহকর্তার ফিরতে দেরি হওয়াকে কোন রূপক দিয়ে বোঝানো হয়েছে? কেন এলো না কবিতায় গৃহকর্তার ঘরে না ফেরা কবিতায় কিভাবে ধীরে ধীরে দমচাপা দুর্ভাবনার আবহ সৃষ্টি করেছে তা বুঝিয়ে দাও। এবার দেখে নেওয়া যাক জীবনানন্দ দাশের তিমির হননের গান কবিতা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। অন্য এক আকাশের মতো চোখ নিয়ে উদ্ধৃতাংশের মাধ্যমে কবি কি বোঝাতে চেয়েছেন? তিমির হননের গান কবিতাটি কোন প্রেক্ষাপটে লেখা? কবি কেন তিমির বিলাসী নয় তিমির বিলাসী হতে চেয়েছেন? সেই সব রীতি আজ মৃতের চোখের মতো। কোন রীতির কথা কবি বলতে চেয়েছেন? তাকে মৃতের চোখের মতো মনে হয়েছে কেন? তিমির হননের গান কবিতার মাধ্যমে কবি সমাজকে কোন বার্তা দিতে চেয়েছেন? এখানে কবিসত্তার প্রকাশ ঘটেছে কিভাবে? লেখো। তিমির হননের গান কবিতাটির নামকরণের সার্থকতা আলোচনা করো। তিমির হননের গান কবিতায় কবি একাধিকবার তবু শব্দটিকে ব্যবহার করেছেন কেন? আলোচনা করে বুঝিয়ে দাও। জীবিত বা মৃত রমণীর মতো ভেবে অন্ধকারে মহানগরীর মৃগনাভি ভালোবাসি প্রসঙ্গ উল্লেখ করে উদ্ধৃতাংশটির তাৎপর্য আলোচনা করো। শতাব্দীর সূর্যের নিকটে আমাদের জীবনের আলোড়ন। উদ্ধৃতাংশে কবি সূর্যের প্রসঙ্গ কেন এনেছেন? জীবনের আলোড়ন বলতে কবি কি বুঝিয়েছেন? সূর্যালোক নেই তবু সূর্যালোক মনোরম মনে হলে হাসি। কোন প্রসঙ্গে কবি উক্তিটি করেছেন? উদ্ধৃতাংশের তাৎপর্য আলোচনা করো। কোনো হ্রদে, কোথাও নদীর ঢেউয়ে কারা কি করেছে? আজ মৃতের চোখের মতো বলতে কবি কি বুঝিয়েছেন? শতই বিমর্ষ হয়ে ভদ্রসাধারণ চেয়ে দেখে। ভদ্রসাধারণ শতই বিমর্ষ কেন? নর্দমার থেকে শূন্য ওভারব্রিজে উঠে এখানে কাদের কোন মানসিকতার প্রকাশ ঘটেছে? এবার দেখে নেওয়া যাক অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের নানা রঙের দিন নাটক থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। আচ্ছা, পাগলের পাল্লায় পড়া গেছে যা হোক। পাগল বলতে এখানে কার কথা বলা হয়েছে? কোন পরিস্থিতিতে এই মন্তব্য করেছিলেন? মুখের ভেতরটা যেন অডিটোরিয়াম। ইন্টারভ্যালে সব দর্শকরা হাঁটাহাঁটি লাগিয়ে দিয়েছে। মন্তব্যটির প্রেক্ষাপট আলোচনা করো। জীবনে ভোর নেই, সকাল নেই, দুপুর নেই, সন্ধেও ফুরিয়েছে এখন, শুধু মাঝবাত্তিরের অপেক্ষা। এই মন্তব্যের মধ্য দিয়ে বক্তার যে মনোভাবের প্রকাশ ঘটেছে তা আলোচনা করো। আমি লাস্ট সিনে প্লে করব না ভাই। কে কোন প্রসঙ্গে এই মন্তব্যটি করেছেন আলোচনা করো। আমি রোজ লুকিয়ে লুকিয়ে গ্রিন রুমে ঘুমোই চাটুজ্জে মশাই, কেউ জানে না। বক্তাকে তিনি কেন গ্রিন রুমে ঘুমান? ধুধু করা দুপুরে জ্বলন্ত মাঠে বাতাস যেমন একা, যেমন সঙ্গীহীন তেমনি। কে কোন প্রসঙ্গে কথা বলেছেন আলোচনা করো। আমিও তো মানুষ কালীনাথ প্রসঙ্গ উল্লেখ করো। বর্ষা কেন এরূপ মন্তব্য করেছেন? থিয়েটারের দেওয়ালে দেওয়ালে অ্যাস্ট্রিয়ের গভীর কালো অক্ষরে লেখা আমার জীবনের ৪৫টা বছর।
এই জীবনের যে কাহিনী বক্তা উল্লেখ করেছেন তার নিজের ভাষায় লেখো। ও কি বলল জানো? ও বলতে এখানে কার কথা বলা হয়েছে? সে কোন পরিস্থিতিতে কি কথা কাকে বলেছিলেন? সেই রাত্রেই জীবনে প্রথম মোক্ষম বুঝলুম যে যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প, তারা সব গাঁধা। বক্তা কখন এবং কেন এরকম সিদ্ধান্তে পৌঁছেছিলেন নিজের ভাষায় আলোচনা করো। অভিনেতা মানে একটা চাকর, একটা জোকার, একটা ক্লাউন। লোকেরা সারাদিন খেটে খুঁটে এলে তাদের আনন্দ দেওয়াই হল নাটকওয়ালাদের একমাত্র কর্তব্য। বক্তার কথার তাৎপর্য আলোচনা করো। এই পবিত্রতার নামাবলীটা সেদিন হঠাৎই ফাঁস হয়ে গেল আমার সামনে হঠাৎ। বক্তার এই মন্তব্যের কারণ আলোচনা করো। প্রাক্তন অভিনেতা রজনী চাটুর্যের প্রতিভার অপমৃত্যুর করুণ সংবাদ। এই অপমৃত্যু কিভাবে ঘটে বলে বক্তা মনে করেন? কি সহজে এক একটা চরিত্র বুঝতে পারতাম, কি আশ্চর্য সব নতুন রঙের চরিত্রগুলো চেহারা পেত। বক্তার এই মন্তব্যটি বিশ্লেষণ করো। আমার প্রতিভা এখনও মরেনি। শরীরে যদি রক্ত থাকে তাহলে সেই রক্তে মিশে আছে প্রতিভা। মন্তব্যটির প্রেক্ষাপট আলোচনা করো। এবার দেখে নেওয়া যাক রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটক থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। কেউ বলে সময় বয়ে যাচ্ছে, কেউ বলে সময় হয়নি। আলোচ্য নাটক অবলম্বনে সময় বয়ে যাচ্ছে এবং সময় হয়নি এই আপাত স্ববিরোধী কথা দুটির তাৎপর্য বুঝিয়ে দাও। কোনোদিন কবিরাজি হয়তো স্বয়ং হাতে ধরে নিয়ে যাবেন। কোন পরিপ্রেক্ষিতে বক্তার এমন মনে হয়েছে, কথাটির অন্তর্নিহিত অর্থ বিশ্লেষণ করো। ওখানে নতুন ডাকঘর বসেছে, এই ডাকঘরকে কেন্দ্র করে বালক অমলের আশা, অপেক্ষা ও পরিণতির পরিচয় দাও। সে ভারী মস্ত কাজ। কোন প্রসঙ্গে বক্তা এই কথা বলেছে? মন্তব্যটির কারণ কি? কিভাবে রাজার চিঠি অমলের কাছে এসে পৌঁছল? ডাকঘর নাটক অবলম্বনে তার নিজের ভাষায় বিশ্লেষণ করো। মাধব দত্তের বড় বার হয়েছে দেখছি। বক্তার এরূপ মন্তব্যের কারণ কি? এর থেকে বক্তার মানসিকতার কি পরিচয় পাওয়া যায়? আমার কি দাঁড়াবার জো আছে? বেলা বয়ে যায় যে। বক্তার দাঁড়াবার জো নেই কেন? পরবর্তী কথোপকথনে অমলের সঙ্গে তার যেরূপ সখ্য স্থাপন হতে দেখা গিয়েছিল তার পরিচয় দাও। তুমি তাহলে ফুল তুলে আসবে, অথবা আমাকে ভুলে যাবে না? সুধার কাছে অমলের এই আকুল জিজ্ঞাসার কারণ কি? এর গভীরে নিহিত দার্শনিক সত্যটি কি? অমল ও সুধার সম্পর্ক কিভাবে ডাকঘর নাটকের মূল ভাবের সঙ্গে সম্পৃক্ত হয়েছে আলোচনা করো। পিসেমশাই, আজ আর আমার সেই জানলার কাছেও যেতে পারবো না? এই আকুল প্রশ্নে অমলের যে মানসিক অবস্থা প্রকাশ পেয়েছে তার নিজের ভাষায় লেখো। তাহলে একটা ভারী মুশকিল হতো। কোন মুশকিলের কথা বলা হয়েছে? মুশকিল কিসের? এবার দেখে নেওয়া যাক বাংলা শিল্প, সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। চিত্রকলা চর্চার ধারায় অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান, ব্যঙ্গচিত্রে গগনেন্দ্রনাথ ঠাকুরের অবদান, নন্দলাল বসুর অবদান, রামকিঙ্কর বেইজের অবদান, বিনোদ বিহারী মুখোপাধ্যায়ের অবদান, কালীঘাটের পটের গুরুত্ব। বাঙালির চলচ্চিত্রের ইতিহাস থেকে সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন ও তপন সিংহের অবদান লেখো। এবার গুরুত্বপূর্ণ প্রবন্ধ রচনাগুলো দেখে নাও। পরিবেশ দূষণ ও মানব সভ্যতা, জল সংকট ও ভবিষ্যৎ বিশ্ব, প্লাস্টিক দূষণ এক নীরব বিপর্যয়, প্রাকৃতিক সম্পদের অপচয় ও তার ফল, বন উজাড় ও পরিবেশের ভারসাম্য, জীব বৈচিত্র্য রক্ষা ও মানব দায়িত্ব, পরিবেশ সংরক্ষণে ছাত্র সমাজের ভূমিকা, জলবায়ু পরিবর্তন ও উন্নয়নশীল দেশ, সবুজ শক্তি ও টেকসই উন্নয়ন, নবায়নযোগ্য শক্তির গুরুত্ব, পরিবেশ আইন ও নাগরিক সচেতনতা, শহরায়ন ও পরিবেশ সমস্যা, বেকারত্ব এক সামাজিক অভিশাপ, দারিদ্র্য ও সামাজিক বৈষম্য, নারী নির্যাতন ও সামাজিক দায়িত্ব, শিশুশ্রম সভ্যতার লজ্জা, মাদকাসক্তি ও যুব সমাজ, দুর্নীতি ও জাতীয় উন্নয়ন, সামাজিক মূল্যবোধের অবক্ষয়, মানবাধিকার ও আধুনিক সমাজ, শিক্ষাই জাতির মেরুদণ্ড, নিরক্ষরতা দূরীকরণে শিক্ষার ভূমিকা, ডিজিটাল শিক্ষা সম্ভাবনা ও সমস্যা, শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন, শিক্ষিত সমাজ ও সুস্থ গণতন্ত্র, কোভিড পরবর্তী বিশ্ব ও শিক্ষা, বিজ্ঞান ও মানব কল্যাণ, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ভবিষ্যৎ সমাজ, প্রযুক্তির অপব্যবহার ও সামাজিক প্রভাব, গণমাধ্যম ও সমাজ গঠন। ব্রড টু ইউ বাই সায়েন্স কোড বাংলা। বিজ্ঞান এখন পকেটে।
বাংলার এই সাজেশনগুলো আজ থেকেই তোমার প্রস্তুতির সঙ্গী করে নাও। মনে রেখো, সাহিত্য বা ভাষা যাই হোক না কেন, সঠিক স্ট্র্যাটেজি থাকলে বাংলাতেও দুর্দান্ত স্কোর করা সম্ভব। পরীক্ষার দিন যেন তোমার কলম না থামে, সেই লক্ষ্যেই আজকের এই ভিডিও। যদি মনে হয় আজকের এই ক্লাসটি তোমার উপকারে এসেছে, তবে দেরি না করে এখনই ভিডিওটিতে একটি লাইক দাও আর তোমার সেই বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো যারা 4th সেমিস্টার নিয়ে দুশ্চিন্তায় আছে, কারণ সবার পাশে দাঁড়ানোটাই আসল শিক্ষা। তোমাদের সুবিধার্থে উচ্চ মাধ্যমিক 2026-এর অন্যান্য সমস্ত বিষয়ের সাজেশন এবং সেমিস্টার স্পেশাল ভিডিওর প্লেলিস্ট আমি ডেসক্রিপশন বক্স আর পিন কমেন্টে দিয়ে রেখেছি। এখনই ওগুলো চেক করে নিজের প্রিপারেশনকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাও। পরের ভিডিওতে দেখা হচ্ছে আরও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। ততক্ষণ খুব ভালো করে পড়ো আর নিজের স্বপ্নের দিকে এগিয়ে চলো, কারণ জানোই তো, সায়েন্স কোড বাংলা মানেই বিজ্ঞান এখন তোমার পকেটে। শুভকামনা রইল।